হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্ধুরা আজকে আমরা আই এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া কিছু গুরুত্বপূর্ণ ভার্বের ব্যবহার ব্যাখ্যা সহ জানব। যে ভার্বগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশের জন্য সমান দরকারি। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের আই দিয়ে শুরু হওয়া ভার্বের পার্ট 1 ক্লাসে। ইমিটেট মানে নকল করা অথবা অনুকরণ করা। লিখে দিয়েছি ইমিটেট মানে অনুকরণ করা অথবা নকল করা। ইমিটেটের সেকেন্ড এবং থার্ড ফর্মে নিতে গেলে তার সঙ্গে যুক্ত করব ডি, সেক্ষেত্রে হবে ইমিটেটেড। তাহলে ইমিটেট দিয়ে কীরকম বাক্য হতে পারে? যেমন আমি বলতে পারি দ্য গার্ল, মেয়েটি মানে বাচ্চা মেয়েটি, ইমিটেটেড অনুকরণ করেছিল, নকল করেছিল হার গ্রানিস ভয়েস। হার মানে তার, গ্রানিস মানে গ্র্যান্ড মাদার্স ভয়েস মানে গলার কণ্ঠস্বর নকল করেছিল। এটা একটা হতে পারে। আর একটা ইমিটেশনের গয়না। ইমিটেট থেকে কিন্তু ইমিটেট হলো ভার্ব আর এর নাউন হচ্ছে ইমিটেশন। আমরা অনেকে বলি ইমিটেশনের গয়নার দোকানে যাব, বলে থাকি। তাহলে ইমিটেশনের গয়না কাকে বলা হচ্ছে? অর্থাৎ সোনার মতো দেখতে যে গয়নার রং, সেই দোকানে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে ইমিটেট মানে নকল করা, অনুকরণ করা। আরেকটা আমরা সকলেই জানি যে বাঁদররা খুব ইমিটেট করে। কোনো ম্যানস বিহেভিয়ার, মানুষের যে আচরণগুলোকে বাঁদররা ভীষণ ইমিটেট করে, অর্থাৎ নকল করে বা অনুকরণ করে। তারপরে ইলুমিনেট মানে আলোকিত করা অথবা সহজবোধ্য করা। ইলুমিনেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তাহলে বলতে পারি হিজ কমেন্টস, তার বক্তব্য ইলুমিনেটেড মানে সহজবোধ্য করেছিল। কি সহজবোধ্য করেছিল? দ্য ডিফিকাল্ট লাইনস, এই জটিল এই কঠিন লাইনগুলোর মানে খুব সহজবোধ্য করে বুঝিয়ে দিয়েছিল তার কমেন্টস। হিজ কমেন্টস ইলুমিনেটেড দ্য ডিফিকাল্ট লাইনস। তাহলে ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা অথবা সহজবোধ্য করা অথবা উদ্ভাসিত করা, অর্থাৎ কোনো জটিল কিছুতে আলো ফেলা। সেটা কোনো পড়াশোনা করতে গেলে লাইনের মানেও হতে পারে, কোনো ঘটনাকে প্রাঞ্জল করা হতে পারে, কোনো অন্ধকার জায়গায় আলো ফেলা হতে পারে। ইলুমিনেট এই ভার্বটা কিন্তু এরকম অর্থে আমরা ব্যবহার করব। তারপরে ইমার্জ মানে নিমজ্জিত করা অথবা মগ্ন করা। ইমার্জের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। কীরকম? নিমজ্জিত করা মানে আমি অনেক রকমভাবে হয়। প্রথমে বলি মগ্ন করা, যেমন আমি বলতে পারি টু বি ইমার্সড ইন থট, চিন্তায় মগ্ন। সেটা হতে পারে, এটা একটা ভালো জিনিস। চিন্তা করে কোনো কাজ করলে আমাদের সচরাচর ভুল কম হয়। তাহলে টু বি ইমার্সড ইন থট মানে চিন্তায় ইমার্সড হয়ে রয়েছে, মানে মগ্ন হয়ে রয়েছে। আর একটা নেগেটিভ বাক্য হতে পারে ইমার্সড ইন ডেট। ইমার্সড মানে মগ্ন হয়ে আছে কিসে? ডেট মানে দেনা, ঋণে মগ্ন হয়ে আছে। এই অর্থে কিন্তু আমরা ইমার্স এই ভার্বটাকে ব্যবহার করতে পারি। তারপরে আমরা ইমার্সের আরেকটাও পেয়েছি, নয়নতারা সেগালের লেখা। লিখছেন যে গান্ধীজির অ্যাশেস, গান্ধীজির চিতাভস্ম মানে নিমজ্জিত করা হয়েছিল ইন গ্যাঙ্গেস, গঙ্গার জলে। গান্ধীজির চিতাভস্ম মানে যেটা চিহ্ন নিয়ে যাওয়া হয়েছিল, সেটা গঙ্গার জলে নিমজ্জিত করা হয়েছিল। তাহলে ইমার্স মানে কিন্তু নিমজ্জিত করা, মগ্ন করা, কোনো কিছুকে ডোবানো, চুবিয়ে দেওয়া, ইমার্স এই অর্থে ব্যবহৃত হয়। আমি একটা উদাহরণ বললাম, নয়নতারা সেগালের লেখা। উনি লিখছেন দ্য পাসিং অ্যাওয়ে বাপু। এই গল্পটায় আছে যে গান্ধীজির চিতাভস্মকে গঙ্গার জলে নিমজ্জিত করা হয়েছিল। আর একটা মগ্ন করা কি বললাম? চিন্তায় মগ্ন থাকা অথবা আপনার ঋণে বা দেনায় ডুবে যাওয়া, এই অর্থেও কিন্তু ইমার্স এই ভার্বটা ব্যবহৃত হতে পারে। তারপরে ইমর্টালাইজ মানে অমর করা। ইমর্টালাইজ মানে কি বললাম? অমর করা। ইমর্টালাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। আমি বলতে পারি ইংরেজ কবি মানে বিখ্যাত ইংরেজ কবি কিটসের রচনা তাকে ইমর্টালাইজ করেছে। ইমর্টালাইজ মানে অমর করে রেখেছে। তাহলে ইমর্টালাইজ ভার্বটা কখন ব্যবহার করব? যখন আমরা অমর করে রাখতে চাই এরম কিছুকে, তখন কিন্তু আমরা ইমর্টালাইজ এই ভার্বটা ব্যবহার করব। তারপরে ইম্পেরিল মানে বিপদগ্রস্ত করা অথবা বিপদে ফেলা। ইম্পেরিলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা এল আসবে। ইম্পেরিল নিজের সঙ্গে এল আছে,
তাছাড়া বাইরে থেকে একটা এল আসবে এবং সঙ্গে যুক্ত হবে যথারীতি ইডি, তাহলে কি হবে ইম্পেরিলড। বিপদগ্রস্ত করা এর একটা নিয়ারেস্ট মিনিং আছে এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার মানেও বিপদে ফেলা, আর এন্ডেঞ্জার আর ইম্পেরিল কিন্তু নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ এটার মানেও যা ওটার মানেও তাই। বিপদে ফেলা, ইম্পেরিল মানে হচ্ছে বিপদগ্রস্ত করা বা কাউকে বিপদে ফেলা। এই বিপদে ফেলা ভার্বটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। ইম্পেরিল ভার্বটা আমরা কিন্তু বিপদে ফেলা এই অর্থে ব্যবহার করতে পারবো। তারপরে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট মানে সিদ্ধান্তকে কাজে পরিণত করা। ইমপ্লিমেন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। দেখুন ইমপ্লিমেন্ট মানে আমরা কোনো ডিসিশন নিলাম, একটা সিদ্ধান্ত, প্রথমে প্ল্যান করলাম, প্ল্যান মানে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে সিদ্ধান্তে পরিণত করলাম, মানে প্ল্যান ডিসিশন, তারপর সেই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করলাম। একটা মাথার ভিতরে একটা বুদ্ধি আটলাম, সেটাকে প্ল্যান বা আইডিয়া বলতে পারি, সেই আইডিয়াটা একটা ডিসিশন হলো, একটা সিদ্ধান্ত, একটা কংক্রিট যে এটা আমি করব। কিন্তু যখন আমি হাতে কলমে প্র্যাকটিক্যাল করছি, তখন সেই হাতে কলমে প্র্যাকটিক্যাল করা মানে হচ্ছে সিদ্ধান্তকে কাজে পরিণত করা, অর্থাৎ ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা, রূপায়ণ করা, বাস্তবে রূপ দেওয়া। কতগুলো বাংলা বললাম। তাহলে ইমপ্লিমেন্ট মানে কি বাস্তবে রূপ দেওয়া, অর্থাৎ সিদ্ধান্তকে কাজে পরিণত করা। তারপরে ইমপিচ, ইমপিচ মানে কারো চরিত্র সম্বন্ধে প্রশ্ন তোলা। ইমপিচের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। দেখুন ইমপিচের নাউন, এটা হচ্ছে ভার্ব ইমপিচ, আর এর নাউন হচ্ছে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট, আমি ভারতীয় সংবিধান যখন পড়েছি তখন এই ইমপিচমেন্ট এইটা কিন্তু আমি পেয়েছি, অর্থাৎ ইমপিচমেন্ট হলো নাউন আর ইমপিচমেন্টের ভার্ব হলো ইমপিচ। ইমপ্লোর, ইমপ্লোর মানে করজোড়ে প্রার্থনা করা অথবা মিনতি করা। ইমপ্লোরের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। আমি বলতে পারি হি ইমপ্লোর্ড হিজ বস। হি মানে সে একজন ভদ্রলোক, ইমপ্লোর্ড মানে কাকুতি মিনতি করা, করজোড়ে প্রার্থনা করেছিল কার কাছে? হিজ বস। তাহলে হি ইমপ্লোর্ড হিজ বস ফর এ মান্থস লিভ। ফর মানে জন্য, এ মান্থস মানে এক মাসের, লিভ মানে ছুটি, অর্থাৎ কর্মচারী তার বসের কাছে এক মাসের ছুটির জন্য করজোড়ে প্রার্থনা করছে অথবা কাকুতি মিনতি করছে। এরকম অর্থে কিন্তু আমরা ইমপ্লোর এই ভার্বটা ব্যবহার করতে পারবো। তারপরে দেখুন ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমদানি করা। ইম্পোর্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, ইম্পোর্টেড। তাহলে আমি বলতে পারি হি ইম্পোর্টেড, সে আমদানি করে ইলেকট্রনিক গুডস, এই বৈদ্যুতিন সরঞ্জাম, ফ্রম জাপান। কোথা থেকে? ফ্রম মানে থেকে, জাপান মানে জাপান থেকে সে ইলেকট্রনিক গুডস মানে বৈদ্যুতিক জিনিসপত্র, বৈদ্যুতিন কারেন্টের জিনিসপত্র আমদানি করে, অর্থাৎ জাপান থেকে নিজের দেশ ভারতবর্ষে নিয়ে আসে। এই প্রসঙ্গে বলে রাখি, অন্য কোনো দেশ থেকে যদি আমার নিজের দেশে কিছু আসে, অর্থাৎ অন্য দেশ থেকে ভারতবর্ষে কিছু আনছি তাহলে হবে ইম্পোর্ট, আর ভারতবর্ষ থেকে অন্য দেশে কিছু পাঠাচ্ছি তাহলে হবে এক্সপোর্ট। ইম্পোর্ট মানে আমদানি করা, এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি করা। এটা কিন্তু একটা বিপরীত শব্দ বটে, কিছুই না, শুধু ইমের জায়গায় যোগ করে দেব ইএক্স, তখন হয়ে যাবে এক্সপোর্ট। ইম্পোর্ট মানে আমদানি করা, আর EXPORT এক্সপোর্ট হবে রপ্তানি করা। তারপরে ইম্পোজ, ইম্পোজ মানে জোর করে চাপানো। জোর করে কি চাপানো? কর চাপানো অথবা দায়িত্ব চাপিয়ে দেওয়া। ইম্পোজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে ইম্পোজড। আমি বলতে পারি নিউ ট্যাক্সেস, নতুন করগুলো হ্যাভ বিন ইম্পোজড, চাপিয়ে দেওয়া হয়েছে, অন মানে উপরে, কিসের উপরে? লাক্সারিয়াস থিংস। লাক্সারিয়াস থিংস মানে টিভি, ফ্রিজ, কুলার, এসি, এইসব হচ্ছে বিলাসী যে দ্রব্য, সেই বিলাসী দ্রব্যগুলোর উপরে নতুন ট্যাক্স আরোপ করা হয়েছে। ওই যে ট্যাক্স আরোপ করা অথবা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ইম্পোজ এই ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমি লিখে দিয়েছি, কর চাপানো হতে পারে জোর করে অথবা দায়িত্ব চাপিয়ে দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু ইম্পোজ এই ভার্বটা ব্যবহার করব। তারপরে ইম্পোভারিশ, ইম্পোভারিশ মানে নিঃস্ব করা, দরিদ্র করা। ইম্পোভারিশের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আমরা প্রত্যেকে পুয়ার মানে জানি, পুয়ার মানে গরিব, কিন্তু আমি গরিব করে দেওয়া
সেই গরিব করে দেওয়া ভার্ব হচ্ছে ইম্পোভারিশ। গরিব করে দেওয়া চলিত ভাষা, কিন্তু এটাকে একটু ভদ্র ভাষায় বললে হবে নিঃস্ব করা অথবা দরিদ্র করে দেওয়া। তাহলে বলতে পারি হি ওয়াজ ইম্পোভারিস্ট, সে দরিদ্র হয়ে গেছে, গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। তাহলে কি বললাম, হির জায়গা রামও বসাতে পারি। তাহলে রাম ওয়াজ ইম্পোভারিস্ট, রাম নিঃস্ব হয়ে গেছে বাই হিজ অ্যাডিকশান, বাই মানে দ্বারা, হিজ অ্যাডিকশান তার আসক্তি, টু গ্যামলিং, গ্যামলিং মানে জুয়া, অর্থাৎ জুয়া খেলতে গিয়ে রাম একদম সর্বশান্ত হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। তাহলে পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওই অ্যাডজেক্টিভের ভার্ব হচ্ছে ইম্পোভারিশ। দেখুন পুয়ার আর পোভারিশ একটু একটু হালকা হালকা ভেতরে ভেতরে মিল আছে, পুয়ার আর ইম্পোভারিশ। পুয়ারটা আমরা বেশি জানি, ইম্পোভারিশটা কম জানি। পুয়ার হলো অ্যাডজেক্টিভ, ইম্পোভারিশ হচ্ছে ভার্ব। তারপরে ইমপ্রিজন, ইমপ্রিজন মানে কারারুদ্ধ করা, কয়েদ করা, জেলে বন্দি করা। ইমপ্রিজনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। ইমপ্রিজন আমরা প্রত্যেকেই জানি, কারারুদ্ধ করা মানে জেলে পুরে দেওয়া, কয়েদ করে দেওয়া। তারপরে ইমপ্রুভ, ইমপ্রুভ মানে উন্নতি সাধন করা অথবা উৎকর্ষ সাধন করা। ইমপ্রুভের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে শুধু ডি। আমি এই ইমপ্রুভ, এই ভাবটা আমি ভীষণ ব্যবহার করি। ইমপ্রুভ ইউর সেলফ, ইমপ্রুভ, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই সেলফ, ইউ শুড, আমি স্টুডেন্টদের বলি ইউ শুড ইমপ্রুভ ইউর সেলফ। আমি যেরকমভাবে নিজেকে ইমপ্রুভ করছি তুমিও নিজেকে ইমপ্রুভ করো, অর্থাৎ উন্নতি করো, উৎকর্ষ সাধন করো। তারপরে ইমপ্রেস, ইমপ্রেস মানে ছাপ দেওয়া অথবা ছাপ ফেলা। আরেকটাও ভার্ব হতে পারে মনে দাগ কাটা বা রেখাপাত করা, কোনো ঘটনা রেখাপাত করে। তাহলে ইমপ্রেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। আমি বলতে পারি শি, অর্থাৎ শির জায়গায় বলতে পারি রূপা। রূপা ইমপ্রেসড, ছাপ ফেলেছিল এর ডিজাইন, একটা নকশা, অন ওয়াক্স, অন মানে উপরে, ওয়াক্স মানে মোম। রূপা মোমের উপরে একটা নকশা, ডিজাইন মানে নকশা, রূপা মোমের উপরে একটা ডিজাইন করেছিল, অর্থাৎ একটা নকশা করেছিল, সেটা ছাপ ফেলা হতে পারে। আরেকটাও বলতে পারি আই ওয়াজ ডিপলি ইমপ্রেসড, আমি ভীষণভাবে ইমপ্রেসড হয়েছিলাম। ইমপ্রেস মানে আমার মনের ভিতর ভীষণ দাগ কেটেছিল। আই ওয়াজ ডিপলি ইমপ্রেসড বাই হিজ অ্যাপিয়ারেন্স, সেই লোকটাকে, সেই সাধুকে, সন্ন্যাসীকে দেখে আমি ভীষণভাবে ইমপ্রেসড হয়েছিলাম, এটা একটা হতে পারে। তার একটা হতে পারে হার ডাইং ওয়ার্ডস, মৃত্যু সময়কালে, অর্থাৎ যখন মারা যাচ্ছেন সেই সময়কালে, মৃত্যু সময়কালের ওয়ার্ডস মানে কথা, তাহলে কি হবে হার ডাইং ওয়ার্ডস ইমপ্রেসড, তার মৃত্যু সময়কালের কথাগুলো ইমপ্রেসড মানে ছাপ পড়ে ফেলেছিল অন মাই মেমারি, আমার স্মৃতির ওপরে, অর্থাৎ যা বলে গেছেন শেষ কথা সেগুলো খুব ছাপ ফেলেছিল। তাহলে কোনো মানুষের উপস্থিতি মনে রেখাপাত করেছে, এটা হতে পারে। মৃত্যু সময়কালের কথা ছাপ ফেলেছিল, এটা হতে পারে। অথবা রূপা একটা মোমের উপরে ডিজাইন করেছিল, অর্থাৎ ছাপ ফেলেছিল, এটাও হতে পারে। এই অর্থে কিন্তু আমরা ইমপ্রেস এই ভার্বটা ব্যবহার করতে পারবো। ইন্ডালস, ইন্ডালস মানে প্রশ্রয় দেয়া, লাই দেওয়া অথবা আশকারা দেওয়া। ইন্ডালসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি। আমি বলতে পারি ইনসাল ভার্ব ইন্ডালস, এই ভার্বটা কিভাবে ব্যবহৃত হতে পারে। বলতে পারি দ্য ম্যানেজমেন্ট, মানে কোনো একটা কোম্পানির ম্যানেজমেন্ট ডিড নট ইন্ডালস, প্রশ্রয় দেয়নি। কি প্রশ্রয় দেয়নি? দ্য ডিম্যান্ডস মানে দাবি দেওয়া, অব দ্য ওয়ার্কার্স, কর্মীদের দাবি দেওয়া বাড়তে দেয়নি, কর্মীদের দাবি দেওয়াকে আশকারা দেয়নি, প্রশ্রয় দেয়নি। তাহলে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ইন্ডালস দ্য ডিম্যান্ডস অব দ্য ওয়ার্কার্স, অর্থাৎ ইন্ডালস মানে প্রশ্রয় দেওয়া, আশকারা দেওয়া, লাই দেওয়া। তারপরে দেখুন ইন্ডিকেট, ইন্ডিকেট মানে নির্দেশ করা, ইন্ডিকেট মানে নির্দেশ করা। ইন্ডিকেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। এই ইন্ডিকেট না ছোটবেলায় আমার মনে রাখতে সুবিধা হতো। এই যে কারেন্টের যে বোর্ড, সে বোর্ডে ইন্ডিকেটার দেখবেন, কারেন্ট যখন থাকে তখন ইন্ডিকেটার ইন্ডিকেট করে। ইন্ডিকেটর মানে নির্দেশক কি করে? ইন্ডিকেট করে যে কারেন্ট আছে কি না। কারেন্ট থাকলে সুন্দর আলো দেখাবে, আর কারেন্ট না থাকলে আলোটা ম্রিয়মান, অর্থাৎ আলো দেখাবে না। তাহলে ইন্ডিকেট মানে নির্দেশ করা। ইন্ডিকেট থেকে কি এসছে? ইন্ডিকেটর। ওই যে বোর্ডের ভেতরে যে আলো জ্বলে, ওই আলো জ্বলাটাকে বলা হবে ইন্ডিকেটর। ওই ইন্ডিকেটর ইন্ডিকেট করছে যে কারেন্ট আছে কি নেই।
তারপরে ইনকালকেট মানে হৃদয়ে নিবিষ্ট করা, ইনকালকেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। উচ্চারণটা আবার বলছি, ইনকালকেট হৃদয়ে নিবিষ্ট করা, কারো বারবার প্র্যাকটিস করে কারো মনে ঢুকিয়ে দেওয়া। আমরা বলতে পারি যে উই মাস্ট ইনকালকেট, আমরা অবশ্যই উই মাস্ট মানে আমরা অবশ্যই ইনকালকেট মানে হৃদয় প্রবিষ্ট করাবো কি, অনেস্টি সততা ইন ইয়াং পিপল, কম বয়স্ক ছেলে মেয়েদের মনের ভেতরে অনেস্টিটাকে ইনকালকেট করব। ইনকালকেট মানে বারে বারে প্র্যাকটিস করে ওদের মনে সততা কি, কেন থাকবো সৎ, এই ব্যাপারগুলো ওদের মনে প্রবিষ্ট করাবো বা ঢুকিয়ে দেব। তাহলে কি বললাম, উই মাস্ট ইনকালকেট অনেস্টি ইন ইয়াং পিপল। তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই, ইনকালকেট মানে হৃদয়ে নিবিষ্ট করা বা ভেতরে ঢুকিয়ে দেওয়া, প্রবিষ্ট করানো। ইনক্রিমিনেট, ইনক্রিমিনেট মানে দোষারোপ করা অথবা অপরাধে জড়ানো। ইনক্রিমিনেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। এই ইনক্রিমিনেট শব্দটা দেখবেন আমি এক্ষুনি বলার সঙ্গে সঙ্গে আপনাদের মনে হবে যে এটা তো জানতাম। ক্রাইম, ক্রাইম মানে অপরাধ, ক্রাইম নাউন আমরা প্রত্যেকে জানি। ওই যে ক্রাইম থেকে ক্রিমিনাল এসছে, ক্রাইম হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিমিনাল, এবার ওর যে ভার্ব সেটা হলো ইনক্রিমিনেট। তাহলে ক্রাইম হচ্ছে নাউন, ওর ভার্ব হচ্ছে ইনক্রিমিনেট। দেখুন একটা শব্দ যখন দুটো তিনটে শব্দের সঙ্গে নিজেদের ভেতরে রিলেটেড থাকে তখন কিন্তু অক্ষরগুলো পুরোপুরি অমিল হয় না। এর আগে বলেছিলাম পুওর, ইম্পোভারিশ, পুওর আর ইম্পোভারিশ মিল আছে, তেমনিভাবে এখনও বলছি ক্রাইমের সঙ্গে ইনক্রিমিনেট। দেখুন ক্রিমিনেট, ক্রাইম, ক্রাইম ইনক্রিমিনেট, ক্রাইম হচ্ছে নাউন আর ইনক্রিমিনেট হলো ভার্ব মানে দোষারোপ করা অথবা অপরাধে জড়ানো। তারপরে ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ইনক্রিজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। কি বৃদ্ধি করা, আকার, আয়তন, গুণমান, এইসব বৃদ্ধি করাকে বলা হবে ইনক্রিজ। আমি বলতে পারি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সংখ্যা ইজ ইনক্রিজিং, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, প্রতি বছর ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, সেগুলোও কিন্তু ইনক্রিজ এই ভার্বটা ব্যবহার করতে পারবো। তারপরে ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন আমি বলতে পারি দিস বুক ইজ ইনক্লুডেড ইন আওয়ার সিলেবাস, দিস বুক মানে এই বইটা, ইজ ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত হয়েছে, ইন আওয়ার সিলেবাস আমাদের সিলেবাসের বা আমাদের পাঠ্যক্রমে এই বইটা ইনক্লুডেড হয়েছে। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা আর ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত করেছিল। তারপরে ইম্প্রোভাইজ, ইম্প্রোভাইজ শব্দটা কিন্তু একটুখানি সুন্দর, মানে একটুখানি সুন্দর না, অনেকটাই সুন্দর। ইম্প্রোভাইজ মানে মুখে মুখে ছড়া বাঁধা, গান বলা, আবৃত্তি করা। কি বললাম, মুখে মুখে ছড়া বাঁধা, গান করা, আবৃত্তি করা, এটাকে বলা হবে ইম্প্রোভাইজ। অর্থাৎ এই বাংলার ভার্ব, এই বাংলার যে ইংলিশ বলবো সেটা বলবো ইম্প্রোভাইজ। ইম্প্রোভাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন কবি, যারা কবি গান গায় তারা কিন্তু মুখে মুখে একটা ছড়া বলে দেয়, একটা মানে একটা অন্তমিল, এটার সঙ্গে ওটার মিল ঘটিয়ে দেয়, এক লাইনের সঙ্গে আরেকটা লাইনের মিল ঘটিয়ে দেয় একদম জায়গায় বসে কোনো প্রস্তুতি ছাড়া। অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া যখন একটা ছড়া বাঁধা হবে, গান করা হবে অথবা কবিতা বলা হবে তখন তাকে বলা হবে ইম্প্রোভাইজ। আর ইম্প্রোভাইজের নাউন হচ্ছে ইম্প্রোভাইজেশন। ইম্প্রোভাইজেশন শব্দটা আমি কোথা থেকে শিখেছি একটু ছোট্ট করে বলি। আনন্দবাজার পত্রিকার শনিবারে যে পত্রিকা দিত সেই পত্রিকায় ইম্প্রোভাইজেশন শব্দটা আমি পেয়েছিলাম। অর্থাৎ একটা সিনেমা তত বেশি হিট হয়নি, মানে হয়েছে কিন্তু তত বেশি হয়নি, তার কারণ হিসেবে বলছেন যে ওই সিনেমাটা করার সময় না আমরা বেশি বেশি ইম্প্রোভাইজ করেছি। ইম্প্রোভাইজ মানে যা প্ল্যান ছিল সেটাকে চট করে বদলে দিয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আবার নতুন প্ল্যান করা হয়েছে এবং তার মাত্রাটাই, নতুন প্ল্যান করে অভিনয় করার মাত্রাটা এত বেশি হয়েছে যে সিনেমাটা কিন্তু তত বেশি হিট হয়নি। আবার এটাও হয় যে ইম্প্রোভাইজ করার পরে বেশি হিট হয়ে গেল, এরকমও কিন্তু হয়। তাহলে ইম্প্রোভাইজ মানে মুখে মুখে ছড়া বাঁধা, গান করা অথবা আবৃত্তি করা। ইনফ্যাচুয়েট, ইনফ্যাচুয়েট মানে কারো প্রেমে অন্ধ হওয়া। ইনফ্যাচুয়েটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত করব ডি।
তাহলে ইনফ্যাচুয়েট এটা দিয়ে কিরম বাক্য তৈরি করব? বলতে পারি রাম ওয়াজ ইনফ্যাচুয়েটেড উইথ রূপাস সিডাকটিভ বিউটি। সিডাকটিভ মানে হচ্ছে প্রলোভনে পড়া, সম্মোহনী সৌন্দর্যের প্রেমে, মানে অন্ধ হয়ে যাওয়া, প্রেমে অন্ধ হয়ে যাওয়া, এটাকে বলা হবে ইনফ্যাচুয়েট। ইনফ্যাচুয়েট এর নাউন হচ্ছে, ইনফ্যাচুয়েট হলো ভার্ব, এর নাউন হচ্ছে ইনফ্যাচুয়েশন। তার মানে তখন যুক্তিবুদ্ধি কাজ করে না, তাই যখন যুক্তিবুদ্ধি কাজ করে না এই ব্যাপারটা হলো ইনফ্যাচুয়েশন, আর ওর ভার্ব হচ্ছে ইনফ্যাচুয়েট। আমি বলেইছি বাক্যটা, রাম ওয়াজ ইনফ্যাচুয়েটেড উইথ রূপাস সিডাকটিভ বিউটি। রাম রূপার সৌন্দর্যে, প্রলোভনকারী সৌন্দর্যে পাগল হয়ে যাওয়া বা অন্ধ হয়ে যাওয়া, যুক্তিবুদ্ধি কাজ না করা, এরকম হয়ে গেছিল। তারপরে ইনফেক্ট, ইনফেক্ট মানে দূষিত করা, সংক্রামিত করা। ইনফেক্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আমরা বলি না ইনফেক্ট হচ্ছে ভার্ব ইনফেকশন, ওই যে সংক্রামিত করা। ইনফেক্ট হচ্ছে ভার্ব আর ইনফেকশন হলো নাউন। আমি বলতে পারি যে কার্বন মনোক্সাইড ইনফেক্টেড, দূষিত করে দিচ্ছে দ্য এয়ার, বাতাসকে। তাহলে ইনফেক্ট মানে দূষিত করা অথবা সংক্রামিত করা। ইনফেক্টের নাউন হলো ইনফেকশন। তারপরে ইনফর্ম, ইনফর্ম মানে জানানো। ইনফর্মের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আমি বলতে পারি আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল, অফ হিজ অ্যাবসেন্স। আই ওয়াজ ইনফর্মড অফ হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতির কথা আমাকে জানানো হয়েছিল। ফ্রম দ্য কলেজ, ফ্রম মানে থেকে, দ্য কলেজ থেকে, কলেজ থেকে, সে যে কলেজে যাচ্ছে না অনেক দিন, সেটা কলেজ থেকে আমাকে জানানো হয়েছিল। যে জানানো, কাউকে জানানো, সেটা হবে ইনফর্ম। তারপরে ইনহেল, ইনহেল মানে নিঃশ্বাস নেওয়া। ইনহেল মানে নিঃশ্বাস নেওয়া। ইনহেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। ইনহেল মানে নিঃশ্বাস নেওয়া, অর্থাৎ ভেতরে বাতাস নিচ্ছি, এটা হবে ইনহেল। আর বাতাস ভেতর থেকে ছাড়ছি, এটা হবে এক্সেল। সেটা আমি একটু ছোট্ট করে লিখে দিই, EXHALE। এই এক্সেল হচ্ছে এই ইনহেলের বিপরীত শব্দ। ইনহেল মানে বাতাস, বাইরের বাতাস ভেতরে টেনে নেওয়া, সেটাকে বলা হবে ইনহেল। আর ভেতরের বাতাসকে বাইরে বের করে দেওয়া হবে এক্সেল। ইনহেরিট, ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে লাভ করা অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইনহেরিটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আমি কিরমভাবে বলতে পারি এরকম ইনহেরিট দিয়ে একটা বাক্য? বলতে পারি রবি হ্যাজ ইনহেরিটেড, রবি পেয়েছে, হিজ ফাদার্স, তার বাবার, মাইল্ড টেম্পারামেন্ট। মাইল্ড টেম্পারামেন্ট মানে নরম সরম মেজাজটা রবি তার বাবার কাছ থেকে পেয়েছে, ওই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটাকে বলা হবে ইনহেরিট। তারপরে ইনিশিয়েট, ইনিশিয়েট মানে পরিকল্পনা চালু করা। ইনিশিয়েটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি। আমি বলতে পারি দ্য স্কিম মানে প্রকল্পটা, দ্য স্কিম মানে প্রকল্পটা ওয়াজ ইনিশিয়েটেড, চালু হয়েছিল এ মান্থ এগো। এ মান্থ মানে এক মাস, এগো মানে পূর্বে, এক মাস পূর্বে এই প্রকল্পটা ইনিশিয়েট হয়েছিল। ইনিশিয়েট মানে চালু করা, আরম্ভ করা, সূত্রপাত করা, সূচনা করা, স্টার্ট করা। ওই যে স্টার্ট, বিগিন, ইনিশিয়েট এক টাইপেরই শব্দ। আর বাক্যটা কিভাবে ব্যবহার করতে পারি বলেইছি, দ্য স্কিম ওয়াজ ইনিশিয়েটেড এ মান্থ এগো, প্রকল্পটা এক মাস আগে চালু হয়েছিল বা শুরু হয়েছিল। তারপরে ইনজেক্ট, ইনজেক্ট মানে ইনজেকশন দেওয়া অথবা প্রবিষ্ট করা। ইনজেক্ট থেকে কিন্তু ইনজেকশন হচ্ছে এসছে, ইনজেক্ট হলো ভার্ব আর ইনজেকশন হলো নাউন। তাহলে ইনজেক্ট মানে যে ইনজেকশন দেওয়া, প্রবিষ্ট করা, এর সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। দেখুন শুধু ইনজেকশন দেওয়া মানে কোনো কিছু রোগ ব্যাধি হলে যে ইনজেক্ট করে দিলাম সেটাই না, কিন্তু বাইরের মেডিসিন যেমন ভেতরে দেওয়াকে ইনজেক্ট বলা হবে, তেমনিভাবে ধরুন বিদেশিরা, দ্য ফরেনার্স, বিদেশিরা আমাদের, তাদের মতবাদ, তাদের যুক্তি, তাদের বুদ্ধি আমাদের দেশীয় লোকদের ভেতরে ইনজেক্ট করে দিচ্ছে। ওই যে কোনো গুণ, কোনো ভাবধারা, কোনো আইডিয়াকে কারো ভেতরে ঢুকিয়ে দেওয়াকেও কিন্তু ইনজেক্ট বলা হবে। বিদেশিরা বলছে তোমাদের দেশে সব খারাপ, আমাদের দেশে সব ভালো। এই যে একটা ভাবধারা বা একটা আইডিয়া, একটা ঠিকঠাক মতবাদ না, সেটা যে আমাদের দেশের লোকদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, সেটাকেও কিন্তু ইনজেক্ট বলা হবে।
ইনজেক্ট মানে কোনো ভাবধারা মতবাদকে ঢুকিয়ে দেওয়া, প্লাস ইনজেক্ট মানে ইনজেকশন দেওয়া বা প্রবিষ্ট করানো কোনো তরল কিছু, যেমন ধরুন কোনো স্যালাইন করলো, এই ভেনের ভেতর দিয়ে দিল, সেটাও কিন্তু ইনজেক্ট হবে। আবার ইনজেকশন দেওয়া, সেটা তো বলেইছি। তো বন্ধুরা, আমাদের যে আই দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাস, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।